আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। কিন্তু মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বিজয় কতটা প্রভাব রাখতে পারবেন রাজনীতিতে? There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপতি বিজয় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই, এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর 234টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, আর এরপরেই সামনে এসছে চমকে দেওয়ার সব তথ্য। বিভিন্ন সংস্থার জরিপ বলছে প্রথমবার ভোট ময়দানে নেমেই থালাপতি বিজয়ের দল প্রায় 98 থেকে 120টি আসন পেতে পারে। ভোট গ্রহণের পর বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপের যে প্রাথমিক তথ্যগুলো গণমাধ্যমে আসতে শুরু করেছে, সেখানে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার রীতিমতো অস্বস্তিতে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী একেবারে প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে নেমেই থালাপতি বিজয়ের দল প্রায় 98 থেকে 120টি আসন নিজেদের দখলে নিতে যাচ্ছে। এই বিপুল পরিমাণ আসন পাওয়ার আভাস প্রমাণ করে রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে সরাসরি ব্যালট বাক্সে মানুষের রায় টেনে নেওয়ার ক্ষেত্রে বিজয় এক অভূতপূর্ব ইতিহাস গড়তে চলেছেন। যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে, তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। বিএনপি মুখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বললেও সাকিব ভালো করে জানে তার পেছনে কারা ছুরি মেরেছে আর কারা তাকে ঢাল হয়ে আগলে রেখেছিল, এখনো রেখে দিয়েছে। সব হারিয়ে ফেলা সাকিব, যার নাম যশ খ্যাতির কোনো অভাব ছিল না, নেই, তিনি যদি এই চরম দুঃসময়ে নিজের নীতির প্রতি অটল থাকতে পারেন, তবে আপনি, হ্যাঁ আপনাকে বলতেছি, আপনি, আমরা কেন বিচলিত হই? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. আর মাত্র কয়েকটা ঘন্টা, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তামিলনাড়ুর বাতাসে ততই বাড়ছে বারুদের গন্ধ। ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় এবং অবিশ্বাস্য অধ্যায় যোগ হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপতি বিজয় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই, এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ ডিএমকে আর এআইএডিএমকে এর দুর্গ কি আজ খড়কুটোর মতো উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝানু রাজনীতিকদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিস্তারিত জানতে আমাদের ডেইলি বিডি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে দিন, কারণ এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দেবে। অনেকেই মনে করেন বিজয় হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, কিন্তু রহস্যটা এখানেই। বিজয় গত 20 বছর ধরে নিজের জন্য একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কালিয়াক্কাম সাধারণ ফ্যান ক্লাব ছিল না, তারা কাজ করেছে একটি এনজিওর মতো। যখন বড় বড় দলগুলো ভোটের সময় বিরানি আর টাকা বিলিয়ে ভোট কিনতে ব্যস্ত, তখন বিজয়ের ভলান্টিয়াররা প্রত্যন্ত গ্রামে রাত জেগে বাচ্চাদের পড়িয়েছে, গরিবের মুখে খাবার তুলে দিয়েছে। এই নীরব বিপ্লব আজ ভোটারদের হৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। 2026-এর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কাজাগাম যখন ময়দানে নামল, তখন পুরনো দলগুলো বুঝে উঠতে পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে অনেক আগেই সরে গেছে। আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢোকা যাক। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ, যা অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের চেয়েও বেশি রোমাঞ্চকর। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার গোপন রিপোর্টে যা দাবি করা হচ্ছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তারা বলছে বিজয় একাই 98 থেকে 120টি আসন পেতে পারেন। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গড়তে লাগে 118টি আসন। তার মানে কি বিজয় একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন? যদি তা হয়, তবে গত 50 বছরের ডিরাবিডি
কমেডিয়ান রাজনীতির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় পলিটিক্যাল ক্লাইম্যাক্স। কিন্তু উল্টো দিকে পিপলস পালস বলছে বিজয় 20-24টি আসনের বেশি পাবেন না। এই দুই মেরুর পার্থক্যের আড়ালে কি কোনো ধোঁয়াশা আছে? দিল্লি কি কোনোভাবে এই রিপোর্টগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে? তামিলনাড়ুর এই লড়াই এখন আর চেন্নাইয়ে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন দক্ষিণ ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে, তখন বিজয় তাদের জন্য এক মস্ত বড় ধাঁধা। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তিনি তামিল মাটিতে সহ্য করবেন না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের কড়া অবস্থান তাকে তামিলদের ত্রাতা হিসেবে তুলে ধরেছে। বিজেপি হয়তো ভেবেছিল স্ট্যালিনকে চাপে রাখা সহজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগাস্টারকে সামলানো দিল্লির পক্ষেও আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই উত্থান মোদী শাহের মিশন সাউথকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। আমাদের এই রহস্যের জালটি কেবল তামিলনাড়ু নয়, সুদূর বাংলা পর্যন্ত বিস্তৃত। 2026-এর এপ্রিলে পশ্চিমবঙ্গেও যে ভোট হয়ে গেল, তার সাথে তামিলনাড়ুর এক অদ্ভুত যোগসূত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকী লড়াই আর থালাপতি বিজয়ের উত্থান দুটোই দিল্লির একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে আঞ্চলিক শক্তির বিদ্রোহ। 30শে এপ্রিলের শেষ দফায় যে 92.67% ভোট পড়েছে, তা প্রমাণ করে মানুষ কতটা মরিয়া। একদিকে বাংলার ঘরের মেয়ের ওপর আস্থা, অন্যদিকে তামিলনাড়ুতে পর্দার নায়কের ওপর অগাধ বিশ্বাস। দিল্লির মসনদ রক্ষা করতে বিজেপি যখন উত্তর থেকে দক্ষিণে মরিয়া, তখন মমতা আর বিজয়ের মতো নেতারাই ভারতের নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করছেন। কাল সকাল 8টায় যখন ইভিএম এর লক খুলবে, তখন কি ডিএমকে জোট 118-র ম্যাজিক ফিগার ছুঁতে পারবে? যদি না পারে, তবে কি হবে? উত্তর হলো বিজয়। বিজয় তখন আর কেবল একজন প্রার্থী থাকবেন না, তিনি হয়ে উঠবেন তামিলনাড়ুর ভাগ্য বিধাতা। কিং মেকার হিসেবে তিনি নির্ধারণ করবেন কে বসবে মুখ্যমন্ত্রীর চেয়ারে। আবার যদি 98 থেকে 120 আসনের রিপোর্ট সত্যি হয়, তবে হয়তো কাল বিকেলেই দেখা যাবে বিজয় নিজেই নিজের রাজ্যাভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। স্টালিনের প্রশাসনিক অভিজ্ঞতা বনাম থালাপতি বিজয়ের তারুণ্যের জোয়ারে এই দুই শক্তির সংঘর্ষে কে জিতবে? রূপালী পর্দার জাস্টিন বিবার বা মার্ভেল হিরোদের মতো বিজয় কি পারবেন বাস্তব রাজনীতির রিঙেও শেষ হাসি হাসতে? আজকের রাতটি কেবল তামিলনাড়ুর নয়, গোটা ভারতের জন্য উত্তেজনার। বিজয়ের এই অবিশ্বাস্য উত্থান কি কোনো বুদবুদ, নাকি দীর্ঘস্থায়ী সুনামি? বাংলাদেশের মানচিত্রের সমান যার জনপ্রিয়তা, যার ব্যাট আর বলের জাদুতে বিশ্ব চিনেছে লাল সবুজের পতাকা, সেই মানুষটির নাম সাকিব আল হাসান। কিন্তু তথাকথিত এই জুলাই ষড়যন্ত্রের কারণে নিজের জন্মভূমি তার কাছে এখন পরবাস। যে মানুষটা সারা জীবন দেশের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মাঠে দেশের জন্য একের পর এক ইতিহাস সৃষ্টি করেছেন, সেই বিনিময়ে তিনি কি পেয়েছেন? অনেকেই বলবেন অর্থ, বিত্ত, বৈভব সবকিছু পেয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অর্থ, বিত্ত, বৈভব, জনপ্রিয়তা এই সবই কি তার প্রাপ্য? এর বাইরে কি তিনি কোনো কিছু প্রাপ্য না? তার যে ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু, এই সম্মানটুকু আমাদের অকৃতজ্ঞ বাঙালি তাকে দিয়েছে? দেয়নি। কারণ এই অসভ্য বর্বর জাতি কখনোই সাকিবের মতো কিংবদন্তিদের ডিজার্ভ করে না। আর ঠিক এ কারণেই এই বঙ্গে সাকিবের মতো কিংবদন্তিরা কখনো জন্ম নেয় না, ভবিষ্যতেও জন্ম নেবে না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কখনো সাকিবের মতো কেউ জন্ম নেবে না, এবং সাকিবের সমকক্ষ এমন কেউ বাংলাদেশের ইতিহাসে আর কখনো জন্ম নেবে না। সাকিবের সমস্ত অর্জনে কালসাপ হয়ে দাঁড়াইছে এই জুলাই স্ক্যাম, প্রতারণার জুলাই। একদল উগ্র ধর্মান্ধ দেশদ্রোহী, এদের মস্তিষ্কে রুশানলে পরে সাকিব এখন নিজ জন্মভূমিতে পরবাসী। এটা কি পৃথিবীতে কোথাও হয়েছে? আজকে ক্রিকেট ভিত্তিক একটা গণমাধ্যমে সাকিব সাক্ষাৎকার দিয়েছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু এর মধ্যে একটা বাক্য যদি আমি না বলি সেটা অন্যায় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিব বলেছেন, পোল্টি দেওয়ার অভ্যাস নেই, আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম এইটা সংবাদ প্রকাশ করেছে। এখানকার কমেন্ট বক্স আমি দেখলাম, শুধুমাত্র লাল টুপিওয়ালা, জব্বাওয়ালা, জামাতি, হাদির প্রোফাইল পিকচারে দেওয়া যেসব ব্যক্তিবর্গ আছে তারাই নেগেটিভ কমেন্ট করেছে। আর সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের আওয়ামী লীগের কর্মী, সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাকিবের এই দৃঢ় অবস্থানকে সাধুবাদ জানিয়েছে। এই একটা বাক্য হাজারো প্রশ্নের উত্তর দেয়নি। কি বলেন, দেয়নি? অবশ্যই দিয়েছে। যখন চারদিকে গুজব ছড়ানো হচ্ছে সাকিব ভুল পাল্টে বিএনপিতে যোগ দেবে, বিএনপির শিল্পী আসিফ আকবর আমেরিকা গিয়েছে, সাকিবের জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে, সাকিবকে বিএনপিতে ভিড়িয়ে নিয়েছে, অনেক কথা, অনেক কিছু শুনেছেন না আপনারা? ঠিক তখন এরকম একটা পিক আওয়ারে সাকিবের আজকের এই সাক্ষাৎকার দলের প্রতি তার যে কঠোর অবস্থান সেটার প্রমাণ দেয়নি। আমি মনে করি এই আজকের যে সাকিবের বক্তব্য, সাকিবের যে অবস্থান, এটা সাকিবের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দেয়। অবশ্যই সাকিব আল হাসান আজকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন। সাকিব ভালো করে জানেন ক্রিকেট মাঠের ডট বল আর রাজনীতির পোলটি
এক জিনিস না। রাজনীতি অনেক গভীরের খেলা। আমরা সবসময় যা দেখি তা সত্য না, আমরা সবসময় যা দেখি তা রাজনীতি না, আমরা যা দেখি না, আমরা যা ভাবি না সেটাই রাজনীতি। এটা মানতে হবে যদি রাজনীতি করতে চান। সাকিবের আজকের এই দুর্ভাগ্যের জন্য কে দায়ী? সাকিবের ক্যারিয়ার এবং সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল কারা? কোনো বিশেষ ব্যক্তি, কোনো বিশেষ প্রতিষ্ঠান? না। অনেকেই বলার চেষ্টা করেছে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী ইউনূস অর্থাৎ আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু বাস্তবতা এটা না, আমি বিশ্বাস করি না। বিএনপি জামায়াতের গ্রিন সিগন্যাল ছাড়া কিংবা তাদের ইন্ধন ছাড়া কোনোদিনও সাকিবের মতো গ্লোবাল আইকনকে এইভাবে কোণঠাসা করার সক্ষমতা ইউনূসের সরকার কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা আসিফ নজরুল দুঃসাহস দেখাতো না। বিএনপি মুখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বললেও সাকিব ভালো করে জানে তার পেছনে কারা ছুরি মেরেছে আর কারা তাকে ঢাল হয়ে আগলে রেখেছিল, এখনো রেখে দিয়েছে। সব হারিয়ে ফেলা সাকিব, যার নাম যশ খ্যাতির কোনো অভাব ছিল না, নেই, তিনি যদি এই চরম দুঃসময়ে নিজের নীতির প্রতি অটল থাকতে পারেন, তবে আপনি, হ্যাঁ আপনাকে বলতেছি, আপনি, আমরা কেন বিচলিত হই? আমাদের এত বিচলিত হবার কারণটা আসলে কি? হ্যাঁ, আমি মানতেছি সাকিবের স্যাক্রিফাইস আর আপনার আমার ত্যাগের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে, কিন্তু আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। এটাই তো আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে যাবেন, বাংলাদেশে ফিরে গিয়ে তিনি সাম্প্রদায়িক যে গোষ্ঠী আছে বাংলাদেশে, মৌলবাদী জঙ্গিরা আছে, এদেরকে নিরসন করবেন। এটা তো আপনিও চান, আমিও চাই। অন্যায়ের বিচার করবেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এগুলার বিচার করবেন, 32 ভাঙার বিচার করবেন, তাই তো চান। সাকিবও ঠিক এমনটাই চায়। সাকিব যদি আওয়ামী লীগের উপর আস্থা হারানোকে পল্টি নেওয়া মনে করেন, তবে আমাদের উচিত এই কঠিন সময়ে দলের প্রতি আরো বেশি অনুগত থাকা। এটা আপনাদের প্রতি আমার প্রশ্ন, উচিত কি অনুচিত অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তবে হ্যাঁ, একজন ভক্ত হিসেবে দুর্দিনে সাকিবের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আকাশচুম্বী ছিল, কিন্তু সাকিব যতটুকু দিয়েছে, 15 বছরে ক্রিম খাওয়া হর্তাকর্তারা তারা কি এর কিঞ্চিত দিয়েছে? সাকিব যতটুকু ডেলিভারি দিয়েছে তার কিঞ্চিত ডেলিভারি আওয়ামী লীগের অনেকেই দিতে পারেনি, দেয়নি। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট গুলাতে, কিন্তু তারা সেটা আজ অবধি কাজে লাগায়নি, ভবিষ্যতে কাজে লাগাবে কিনা আমরা জানি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বহুল প্রচলিত কথা আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেন না। আমারও আজ একবার প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসে বিশ্বজুড়ে দুজন পরিচিত ব্যক্তি আছে, একটা ইউনূস টাউট, যাকে সবাই এখন বিশ্ব বাটপার হিসেবে চেনে, আরেকটা আমাদের গর্ব, আমাদের ময়না সাকিব আল হাসান। এটা মানেন তো? শেখ হাসিনা এদের দুজনকেই ঠিক মতো চিনতে পেরেছিলেন, যেটা আপনারা আমরা চিনি নাই। তিনি চিনেছিলেন বলেই একজনকে মনে প্রাণে ভালোবেসে আপন করে স্নেহের ছায়া তুলে টেনে নিয়েছিলেন, আরেকজনকে পদ্মার জলে ডুবাতে চেয়েছিলেন, কারণ তার চরিত্র আপনার আমার আগে তিনি বুঝে গিয়েছিলেন, তিনি জেনে গিয়েছিলেন সে একটা চক্রান্তকারী, সে একটা ষড়যন্ত্রকারী, সে কখনো বাংলাদেশের মানুষকে ভালোই বাসেনি। ইউনূস নোবেল পেয়েছে, তাতে বাংলাদেশের মানুষের কি উপকার হয়েছে? ইউনূস নোবেল পেয়ে বাংলাদেশকে কোথায় কি করেছে? বাংলাদেশের মানুষের দুর্যোগে দুর্বিপাকে ইউনূস কখনো দাঁড়িয়েছে? 1 পয়সা সহায়তা দিয়েছে বলতে পারবেন? সাকিব পর্দার আড়ালে থেকে কত শত পরিবারকে রক্ষা করেছে, এই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। আপনারা কল্পনা তো ভাবতে পারবেন না সাকিব কত শত পরিবারের দায়িত্ব নিয়েছে। ব্যক্তি সাকিব খারাপ হতে পারে, বাট মানবিক সাকিব আল হাসানকে আপনারা কখনো দেখেননি, কখনো দেখার চেষ্টাও করেননি। আজকে আবারও প্রমাণ হয়ে গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক কতটা দূরদর্শী ছিলেন। আপনার আমার ভাবনার থেকে তিনি কতটা আগাম চিন্তা ভাবনা করতেন, সেটা তার সিদ্ধান্তগুলো দেখলে আমরা বুঝতে পারি। একটা কথা মাথায় রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা সাকিবকে তার জন্মভূমিতে ফিরতে দেয় নাই, সময় একদিন তাদের বিচার করবেই। আমি কিন্তু হুমকি ধামকি দিচ্ছি না। আজকে সাকিবের এই পল্টি না দেওয়ার ঘোষণাটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বিশাল বার্তা। দুঃসময়ে সবাই পাশে থাকে না, দুঃসময়ে যে পাশে থাকে সেই সত্যিকারের সারথি, সত্যিকারের বন্ধু, সত্যিকারের স্বজন। সাকিব আমাদের গর্ব ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। যারা রাজনীতির নামে সাকিবকে অপমান করেছে তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, বাঘ যখন দুপা পিছিয়ে যায় তার মানে এই না সে ভয় পেয়েছে, তার মানে সে আরো বড় ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পিছু হটা মানে হেরে যাওয়া না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের একমাত্র কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান, সাকিবের সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার বাংলার মাটিতে বাংলার মানুষ একদিন করবে। দেখেছিলেন না সাকিবের জন্য রক্ত ঝরিয়েছে তার সমর্থকেরা? ঝরিয়েছে কিনা? ছড়িয়েছে। এটাই সাকিব আল হাসান। আমি দালালি করতেছি বলতে পারেন, আমি দালাল, আমি ছোট থেকে সাকিবের ভক্ত, আমি দালালি করতেই পারি। সবশেষে একটা ভবিষ্যৎবাণী করি, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের ময়না সাকিব আল হাসান এক সময় ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ নেতা হবে। বিবিসি বাংলার সাবেক প্রধান সম্প্রতি মন্তব্য করেছেন যে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মানে বরং এটাই দেশের জন্য ভালো যে আওয়ামী লীগ সবসময় যদি বিরোধী দলে থাকতো তাহলে সরকারি দল একটু মানে ইয়ার মধ্যে থাকতো, একটু ভাবনার মধ্যে থাকতো, একটা টেনশনে থাকতো। সরকারি দলকে টেনশনে রাখা, সরকারি দলকে একটা বিপদের মধ্যে রাখা, সরকারি দল যেন ভুল কিছু করতে না পারে সেরকম মানে তটস্থ থাকা এবং রাখার ব্যাপারে আওয়ামী লীগ যথেষ্ট কার্যকর একটা শক্তি। সেই কারণে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বরং সবসময় বিরোধী দলে থাকলেই ভালো হয়। কথাটা কেন
বললাম? কথাটা এই কারণেই বললাম যে আওয়ামী লীগ মানে যে দলটার বয়স প্রায় 80 বছর হতে চলল, ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বহু লড়াই সংগ্রাম করা দল, এবং মানে আমরা দেখেছি 96-এ তারা যখন ক্ষমতায় আসলো 21 বছর অপেক্ষার পরে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। এই 21 বছরে আওয়ামী লীগকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, এই কাজগুলো করা যায়নি। আবার বিএনপিও অনেক বড় একটা শক্তি, তারা 17 বছর পরে এবার ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা রুমিন ফারহানা করছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে সেটা ঠেকানোর কোনো পলিটিক্যাল উইজডম, স্ট্রেংথ বা ক্যাপাসিটি বিএনপির নেই। খুবই গুরুত্বপূর্ণ তিনটে শব্দ তিনি ব্যবহার করেছেন। পলিটিক্যাল উইজডম নেই, পলিটিক্যাল স্ট্রেংথ নেই, পলিটিক্যাল ক্যাপাসিটি নেই। অর্থাৎ রাজনৈতিক যে ক্যাপাসিটি কিংবা শক্তি সেটা বিএনপির নেই, যেটা দিয়ে আওয়ামী লীগ যদি মাঠে ফিরতে চায় সেটাকে ঠেকানো যাবে। বিএনপির সাবেক ডাকসাইটে এই নেত্রী যখন এই কথা বলেন তখন ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে আপনি বাধ্য। বিএনপি কতটা সক্ষম আওয়ামী লীগকে মোকাবেলা করতে পলিটিক্যালি, সেটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। আবার ওই যে বিবিসি বাংলার সাবেক প্রধানের কথা বললাম যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বিরোধী অবস্থানে, সরকার বিরোধী অবস্থানে যখন থাকে তখন অনেক বেশি শক্তিশালী। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, 2024-এর পতনের পরে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থায় কি বলা যায় যে আওয়ামী লীগ ততটা শক্তিশালী, যতটা শক্তিশালী হলে বিএনপি তার ক্যাপাসিটি লেস হয়ে যাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে কিংবা ঠেকাতে? সেই প্রশ্নগুলো আসবে। পাশাপাশি রুমিন ফারহানা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান সময়কে কেন্দ্র করে বলেছেন। তিনি বলেছেন বর্তমান সংসদ হচ্ছে আমরা আর মামুরা, এই হচ্ছে সংসদ। এর আগে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে নিয়ে সংসার করেছে, ঠিক তেমনি বিএনপি জামাতকে নিয়ে আমরা আর মামুরা এরকম সংসদই তৈরি করেছে। ভয়ঙ্কর মানে সমালোচনা এটা। তিনি বলছেন যে গঠনমূলক সমালোচনা করার কথা শুনছি, যা আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টিকে নিয়েও বারবার বলা হয়েছে। জাতীয় পার্টি সম্পর্কে বলা হয়েছে জাতীয় পার্টি গঠনমূলক বিরোধী দল হবে, তারা গঠনমূলক সমালোচনা হবে। তিনি বলছেন গঠনমূলক সমালোচনা কাকে বলে এটা আমাকে আসলে নতুন করে শিখতে হবে। হোয়াট ইজ গঠনমূলক সমালোচনা? আর এই গঠনমূলক সমালোচনা মানে গঠনমূলক সমালোচনা করা, কারি, এই ব্যাপারগুলোর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে এই সংসদটা মূলত ভাগ বাটোয়ারার সংসদ, আমরা আর মামুরার সংসদ। সম্প্রতি এই ভাগ বাটোয়ারার সংসদ ব্যাপারে রুমিন ফারহানার এই মন্তব্যের সঙ্গে মিলে যায় সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও মন্তব্য করেছেন যে এই সংসদটা নাকি ভাগ বাটোয়ারার সংসদ। কিন্তু আমরা সংসদে তো ওই বিরোধী দলের ওয়াকআউট দেখছি, চরম তাদের কথার যুদ্ধ দেখছি। এগুলোও কি ওই WWW ওই গেমের রেসলিংয়ের মতো সাজানো, মঞ্চে সাজানো সব নাটক? আগের রাতে সবই সিলেক্ট হয়ে থাকে, পরের দিন কখন কিভাবে ওয়াকআউট করবে সেগুলো কি? এর আগে এই আলোচনা কিন্তু আরও অনেকেই করার চেষ্টা করেছেন। তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে তখন বলা হতো আমাদের এক থাকতে হবে, অর্থাৎ তাদের যে পক্ষের শক্তিগুলো তাদেরকে বলা হতো আমাদের এক থাকতে হবে, না হলে জামাত শিবির আবার ফিরে আসবে, জঙ্গিরা আবার ফিরে আসবে। এরকম বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়শই বলা হতো। ঠিক একই বক্তব্য এখন কপি করে বলা হচ্ছে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, নইলে আবার ফ্যাসিস্ট ফিরে আসবে। মানে কি অসাধারণ মিল দেখেন। আওয়ামী লীগ বলেছিল আমাদের মানে জাতীয় পার্টির 14 দল সবাইকে বলেছিল আমাদের মানে যখনই একটু ফাটলের ব্যাপার হতো তখনই বলতো যে আমাদের এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে জামাত শিবির ফিরে আসবে, জঙ্গিরা ফিরে আসবে, তারা আবার লাই পেয়ে যাবে। এখন বলা হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, ফ্যাসিস্ট আবার মাথা চাড়া দেবে। তার মানে একই ধারার রাজনীতি চলছে, কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।